আটের সকল সদস্য দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রতিজ্ঞা প্রতিষ্ঠা লগ্ন থেকে এবারে সদস্যরা বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন সুভাষপুর এলাকায় দুই সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি ন্যক্কারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে। র্যাব ৮ CPC 3 মাদারীপুর এবং র্যাব ৪ সদর কোম্পানি ঢাকার সম্মিলিত একটি অভিযানে অদ্য ১২ মার্চ ২০২৫ তারিখ রাত্রি ২টা ৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রাশাহী এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও র্যাব ৮-এর আরেকটি আভিযানিক দল CPC 3 মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে শরীয়তপুরের পালং থানার আলীগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে ২টার সময় আটক করতে সক্ষম হয়েছে। তো মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানাধীন সুভাষপুর ইউনিয়নের কীর্তি নাশানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত ৮ মার্চ ২০২৫ তারিখে আনুমানিক 09:30 ঘটিকায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সর্দারের নেতৃত্বে এজাহার নামেও 49 জন আসামি এবং অন্যান্য অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন অভিযুক্ত আসামি তারা জোট সাজসে বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে ভিকটিম সাইফুল সর্দার, আতাউর সর্দার তাদের বাড়িতে আক্রমণ করে। তো এই আক্রমণের প্রেক্ষিতে এই ভিকটিম সাইফুল সর্দার, আতাউর সর্দার, তাদের প্রতিবেশী চাচাতো ভাই পলাশ সর্দার এবং আরো বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে, সর্দার বাড়ি জামে মসজিদ। তো অতঃপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঢুকে অতর্কিত কুপিয়ে এই সহোদর দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে সেখানে জখম করে, পাশাপাশি পলাশ সর্দার সহ কলিল সর্দার, তাজের হাওলাদার সহ আরো বেশ কয়েকজনকে আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফুল সর্দার, আতাউর সর্দার সহ আরো কয়েকজনের, আরো 4 জনের 4টি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় কলিল সর্দার, পলাশ সর্দার এবং তাজের হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয়। এলাকার দেশের মানুষের মনে এটি একটি নেতিবাচক ছায়া ফেলে। তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি। তারা ঢাকার আশুলিয়াতে আছে এই 1 নম্বর আসামি এবং পরবর্তীতে র্যাব ৪ তাদের সহায়তায় আমরা ঢাকার আশুলিয়া থেকে গতকাল রাত ২:৪০ ঘটিকার সময় এই 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অলরেডি মাদারীপুর থানা সদর থানায় হস্তান্তর করা হয়েছে
এবং আমাদের গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাকলাইনে আছে তাকে মাদারীপুর কোষাধ্যক্ষ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তো এইটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ। হত্যাকাণ্ডের সাথে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো অদ্যাবধি যেটা হয়েছে যে এলাকা যারা এটার সাথে জড়িত, অনেক লোক জড়িত, মামলা হয়েছে 49 জনের নামে এবং পাশাপাশি আরো 70 থেকে 80 জন অজ্ঞাত নামে আসামি আছে। তো সবাই এলাকা থেকে আত্মগোপনে চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি, বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কি কারণে এমন ঘটনাটি ঘটলো বলে আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এবং এজার বর্ণনায় আমরা যেটা জানতে পেরেছি যে সেখানকার লোকাল যে বালু বাণিজ্য আছে তারা অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করে। যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার সরকার কর্তৃক ইজারাকৃত যে বালু ঘরগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে অন্য জায়গা থেকে এই বালুগুলোকে উত্তোলন করা হয়। তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং ইজারা ঘটিত বিষয়ে এই তার অভিযুক্ত আসামি যে আছে উনি বেসিক্যালি ভিকটিমের আপন চাচা। এদের মধ্যে এই ঝগড়ার কারণে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মূল যে আসামি তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওটাকে দাবি করা হয়ে থাকে মাথা নেই, যে এটি ওইখানকার মসজিদের ছবি, মসজিদের ভিডিও জবাই করার পর। এটিকে আপনারা যাচাই করছেন কিনা যে ওই ভিডিওটা আসলে ওই ঘটনার কিনা? কারণ এটি নিয়ে একটা প্যানিক তৈরি হয়েছে। আর দুটি প্রশ্নের উত্তর এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয়ই বিগত আওয়ামী লীগ সরকারের মদতদর্শী ছিল, এটা আপনার প্রথম উত্তর। আর দ্বিতীয়ত যে মাথা ছাড়া যে লাস্টের কথা বলছেন, হ্যাঁ এটিও শরীয়তপুরের মাদারীপুরের পাশাপাশি শরীয়তপুরে একটা স্কুল ঘরে একটা আসামির মাথাবিহীন একটা লাশ পাওয়া যায়। তো সেই অভিযুক্ত যিনি তাকেও আমরা 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। ওটি একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা। জি ধন্যবাদ। ধন্যবাদ। জি হ্যাঁ, অভিযুক্ত তো অনেক, আমি বলেছি শুরুতে সবাইকে ধরার কার্যক্রম চলমান আছে। অলরেডি গতকাল আমরা 2 জনকে ধরেছি, একজনকে ঢাকা থেকে আরেকজনকে শরীয়তপুর থেকে। দেড় ঘন্টা দেড় ঘন্টা হয়েছে। ওই দেখ